মে মাসে 7 দফা চুক্তি করছে 1971 সালে নজরুল ইসলাম সাহেব। বলা হয় নজরুল ইসলাম সাহেবের চুক্তিতে সাইন করে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়েছে কিনা আমি জানি না, কিন্তু বই খাতায় তো যা দেখি। এবং তারপর থেকে কিন্তু ট্রেনিং সেন্টার চালু করতে দিছে ইন্ডিয়া। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা, 1972 সালের 19শে মার্চ আপনি 25 বছর মেয়াদী গোলামির চুক্তি করার পরে কিন্তু সৈন্য ফেরত নিছে। ওই গোলামির চুক্তি করার পরে আর আপনার স্বাধীনতা বলে কিছু থাকে না। তাহলে ওই সৈন্য ফেরত নেওয়া না নেওয়া জানি না। দ্বিতীয় আরেকটা জিনিস, বাংলাদেশের প্রথম যে হাই কমিশনার ছিল, ইন্ডিয়ান হাই কমিশনার দীক্ষিত, তার ওই বইয়ে লিবারেশনের বিয়ন্ডে আমাদের কিন্তু যে রক্ষী বাহিনী, জানেন না আপনারা জানেন কিনা, এই রক্ষী বাহিনীতে কিন্তু ইন্ডিয়ান সোলজার ছিল একদম 75 পর্যন্ত। সেজন্যে ইন্ডিয়া আমাদেরকে কখনো মানে ভাই হিসাবে ট্রিট করছে বা ফেয়ার কিছু করছে। যেদিন শেখ সাহেব মারা গেছে সেদিনই ফারাক্কাবাদ চালু করছে। আরও বলে দেন 15ই আগস্ট, আপনি গুগল করেন এখনই, 15ই আগস্ট 1975 সালে ফারাক্কাবাদ চালু করলো। সো তাদের যে বিমাতা সুলভ আচরণ, তাদের সবসময় একটা ডোমিনেটিং ভাব। আর এইখানে হচ্ছে সমস্যা। হাদি দুইটা শব্দ নিয়ে খেলছে, একটা হচ্ছে ইনকলাব আর একটা হচ্ছে আজাদি। আমার মনে হয় হাদি যে খালি এনসিপির মতো একটা কি করতো, রাজনৈতিক দল করতো, তার জীবনের কিছু হতো না। এই যে আমরা যারা আসি এখানে, আমরা একটা রাজনৈতিক দলের কথা খালি বলতাম, ভোট চাইতাম, আমাদের জীবন নিয়ে কোনো দিন কোনো কিছু আসবে না। কিন্তু আমরা অন্য জায়গায় গেছি। আপনি যখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার খুলছেন, হাদি খুলছে ইনকলাব কালচারাল সেন্টার। কালচারাল সেন্টারের কাজ কি? আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা, মানুষের সামনে সত্যটা নিয়ে আসা। এতে ভাই দেব আমাদের কাজটা, ভাই যেমন যে উদাহরণগুলো দিল, দেখেন সেদিন যদি জিয়াউর রহমান তালপট্টি দ্বীপ নিয়ে কম্প্রোমাইজ করতো, তাকে কি করতে হতো না, এই জীবন দিতে হতো না। যদি এই যে খাল দেখেন কি ন্যারেটিভ না তৈরি করলেন, খাল কেটে কুমির আনা। আমার নদী শুকায় যাচ্ছে, খাল তো আমাকে যদি খাল না কাটে আমি পানি রিজার্ভ করবো কিভাবে? এই যে কনসেপ্ট বড় ইয়ের কারণ হয়ে গেল না, এই খাল কাটাতে কি হলো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তো একটা ডাইরেক্ট হুমকি যে তোমার পানি আমার দরকার নেই, আমি তো লোয়ার, আমরা তো লোয়ার আগে থেকে প্রিজার্ভ করে রাখবো, আমার থাকবে, আমার তোমার দরকারই নেই আমার। এই যে জিনিসগুলো। দ্বিতীয় কি, সেনাবাহিনী তো 75 সাল পর্যন্ত আপনি গঠন করতে দেননি। আপনি ওআইসিতে যে মেম্বার হলেন ইসলামিক কান্ট্রিগুলোতে, দেখেন আপনি নিম গাছ যে লাগাইছেন সৌদি আরবে, কোনো কারণে কি মানে শাহরিয়ার ভাই, আমি একটা কথা, কোনো কারণে কি আপনারা যা রাজনীতি করছেন শুধুমাত্র ইন্ডিয়া কি কি অপকর্ম করছে সেগুলো বলেই ক্ষান্ত থাকছেন, কিন্তু জিয়াউর রহমান এবং হাদি তারা কিন্তু কাজ করেছে। এইখানে কথা, হাদিতে কাজ করতেছে। আমার কথা হলো যে আজকে যদি আমি বলতেছি, আপনারা শুধু এই জায়গাতে খুব বেশি একটা ডিবেট আছে যে মানে ইন্ডিয়া স্বাধীনতা যুদ্ধের সময় কি কি মানে ভূমিকা রেখেছে সেগুলো নিয়ে কথা আছে। হোয়ারাস যদি মনে করি যে পার্সেন্টেজ হিসাব করি, পুরো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা চালিয়েছে বাংলাদেশের মানুষ, সেটা মানে 2% ধরি, মিনিমাম 98 ভাগ। হ্যাঁ, 2 ভাগে হয়তো অন্য কারো ভূমিকা থাকতে পারে, কিন্তু আপনারা অনেকেই কিন্তু সেইটা নিয়ে আলোচনা না করে বেশিরভাগ সময় ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করেন। কারণটা আপনাকে কাজ করা বাদ দিয়ে শুধু ব্লেম গেম খেলে জিততে চান? না না না, প্রশ্নটা হচ্ছে আপনাকে কেন, আপনি এখন ইন্ডিয়া আমাকে হাদিকে মারলো, এইখানে আপনার প্রশ্ন। যখন ইন্ডিয়া বিশ্বাস করতেছে সামনে একটা ইলেকশন, এই ইলেকশনে ইসলামপন্থী একটা মানে বিএনপি বলেন আর জামাত বলেন, দুইটা তো একই, যদি দুইটা একই ধরে নেন আপনি, যে দুইটা রাইট ইস ব্লক, মানে ইন্ডিয়ার বাইরে তো জিয়াউর রহমানের যে ফিলোসফি, যদি সেটাকে বিএনপি তো বাই ডিফল্ট স্বীকার, তারা সেন্টিস্ট দল, তারা তো রাইটিস্ট দল, বিএনপি কখনো বলে না। জিয়াউর রহমানের যে ফিলোসফি, যে 19 দফা, সেই 19 দফার মধ্যে যদি আপনি যান তাহলে বিএনপি রাইটিস্ট, যদি এখন ওখান থেকে সরে আসে দ্যাটস অ্যানাদার কোশ্চেন। না, বিএনপি রাইটিস্ট বিএনপি কখনো স্বীকার করে না। আচ্ছা, বিএনপি সবসময় সেন্টিস্ট, বিএনপি নিজেই বলে। আমরা তো এটা চাপাই দিতে পারি, বিএনপি করি না, বিএনপি ওইটা বলতে হবে না। বাংলাদেশ জামাত ইসলাম রাইট ইস ব্লক, সাউথ ব্লক সবসময় বাংলাদেশ জামাত ইসলামকে কি করতেছে, রাইট ইস বলে কি হচ্ছে। এবং এই যে ইসলামপন্থী, মানে খালি জামাত ইসলামও বাদ দেন, এই যে হাদির পরিবারটা আজকে দেখেন, হাদির ভাই আজকে জানাজা পড়লো না। এই যে হাদির খালি আমার না, হাসনাত থেকে শুরু করে সবাই যে ইয়ং ছেলে পেলে সবাই কিন্তু আমাদের একটা জায়গায়, আমরা এক জায়গায়। কোন জায়গায় সেটা? যে বাবা ইসলামের জায়গাতে তুমি এই জায়গায় আসলে ইসলামের পক্ষে না মুসলমানের পক্ষে? মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে না মুসলমান। আমার কাছে মনে হয় কোনো কারণে এই টার্মগত জায়গায় এটা সিনোনিম হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে মুসলমানদের, মুসলিম জাতীয়তাবাদের সাথে তো আমরা ইসলামী না কোনো কিছু নাই, মুসলিম জাতির না কোনো সম্পর্ক নাই। মুসলিম জাতীয়তাবাদ তো মুসলিম জাতীয়তাবাদ থেকে হয়েছে, কিন্তু কথা হলো যে মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করি, যে বললাম যে এই যে ইনকলাব কালচারাল সেন্টার, হোয়াট ইজ প্রমোটিং,
এই যে আপনি যেটা বললেন মুসলিম, এইটাই হয়ে গেছে তার জন্য কাল। আমরা যখন সবসময় একটা বলি যে শোনেন ভাই, জামাতে ইসলাম বা বিএনপি আমি যদি এই আলোচনাটা অন্যদিকে নিতে হবে আসলে, মানে আমি শেষ করে দিই, মুসলিমদের অধিকার আদায় এবং মুসলিম জাতীয়তাবাদের বিকাশে কি ইসলামিস্টরা বড় ধরনের অন্তরায়? ইন সাম কেসেস। এইটা নিয়ে আরেকটা থিওরিটিক্যাল ডিবেট, এটা আরেক দিনে, আজকে এই জায়গাতে যাওয়া মনে হয় ঠিক হবে না। হাদি ইসলামিস্ট ছিল না, না হাদি মুসলিম। শোনেন, সবসময় প্যালেস্টাইনের পক্ষে যখন আপনি কথা বলতেছেন তখন আপনি একটা জিনিস দেখেন, তখন আপনি মুসলমান। জামাত ইসলাম ইসলামিস্ট, কিন্তু হাদি ইসলামিস্ট ছিল না। এই জায়গাতে আমার আবার ডিবেট ঠিক আছে, কেন না সকল খারি খারক কিন্তু সকল খার খারক না। এটা পড়ছেন বোধহয় আপনি? পড়ছি তো। আচ্ছা, তাহলে সকল ইসলামিস্টই মুসলমান কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। এটা হচ্ছে আপনার কাছে উত্তর দিলাম আমি। সকল ইসলামিস্টই মুসলমান কিন্তু সকল মুসলমান ইসলামিস্ট না। আমরা ওই জায়গাতে যাই। আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, কালচারাল সেন্টারটা ভারতীয় আধিপত্যবাদের জন্য একটা বিরাট। আমরা যারা এই কথাগুলো বলতেছি, আপনি যে বললেন যে ভারতের বিপক্ষে, না ভারতের বিপক্ষে বলতে এই প্রথমে দিয়ে শুরু করলাম, ভারতের জনগণ তো আমাদের ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা আছে না। আমাদের শত্রুতা কোথায়? সাউথ ব্লকের সাথে, যারা আমাদেরকে কখনোই চাচ্ছে না আমরা মাথা উঁচু করে দাঁড়াই, যারা কখনো মোগল সম্রাটের সঙ্গে ছিল না। আপনি এখন এই জিনিস না, মোগল সম্রাটের সঙ্গে ছিল না এই জায়গাতে, তাহলে আপনাকে বঙ্গ আর বাংলা দেখেন, সুবে বাংলা, মানে এইটা আমার কাছে কেমন যেন মনে হয়, মানে বারবারই আপনারা মানে বলার ক্ষেত্রে একটু মনে বলেন যে দিল্লিতে যখনই যে শাসক হিসেবে বসেছিল সে তো বাংলাকে ট্যাক্স না নিয়ে ছাড় দেয় নাই। না তাই না, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগ থেকে যদি আপনি আসেন, আমি ওই জায়গাতে কেউ ছাড় দেয় নাই না। কিন্তু কথা হলো শেষ নবাবকেও তো মানে তাকে স্বাধীন নবাব বলা হচ্ছে, ট্যাক্স দিতেন না। হ্যাঁ, কিন্তু কথা হলো যে আপনি ট্যাক্স দিতেন আর না দিলেন, কোনো কারণে আপনাদের এই আন্দোলনটা কি এখন আপনাকে বলে ধর্মীয় জায়গায় চলে যাচ্ছে? না, ধর্মীয় জায়গাতে না। আপনি এখন বলেন যে দিল্লি আমার কাছ থেকে কেন ট্যাক্স নিতে যাবে? এখন ওই মানসিকতা এখনো থাকবে কেন? ধরে নেন মোগলের সময় নিছেন ট্যাক্স, আমি তো স্বাধীন হয়েছি, আমার লক্ষ লক্ষ জীবন দিয়ে একটা স্বাধীন হয়েছে, আমি কেন, আমি অপারেশনটা কিসের? পাকিস্তানের অপারেশনটাকে আমরাও ধারণ করি। প্রশ্ন হলো সেইটাকে কোনো কারণে কি ধর্মকেন্দ্রিক করা হচ্ছে কিনা? না, বাংলায় কে শাসক আছে না, আর মানে দিল্লিতে না, শাসক, এটা দিল্লির ন্যারেটিভ। এই যে বললাম যে সাউথ ব্লকের ন্যারেটিভ কি, যে বাংলাদেশের রাইস্টিস্টদের উত্থান হচ্ছে। আমি তো বলছি তুমি টেররিস্টকে জায়গা দিচ্ছ, তুমি এক্সট্রিমিস্টিক জায়গা দিচ্ছ, তোমার বর্ডার থেকে এসে আমার এখানে হত্যা করে যাবে, তুমি তার কোনো প্রতিবাদ করতেছো না কেন? আজ পর্যন্ত আপনি একটা দেখছেন যে ইন্ডিয়ান দূতাবাস একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের ওখানে যদি থাকে আমরা ফেরত দিয়ে দেবো? না, এটা দেয়নি। এবং এর জন্য দায়ী এই ব্যর্থ সরকার, এই একটা বিকলাঙ্গ সরকার। আজকে যে এতগুলো মানুষ দেখে তাদের হুঁশ হয় না যে তারা লক্ষ লক্ষ মানুষের সমর্থনে এই সরকার চলতেছে। তারপরে একটা অতব্য সরকার, এই অতব্য সরকার এখনো 24 ঘন্টা করে আজকে 7 দিন চলে গেল, আজকে দাফন পর্যন্ত শেষ হয়ে গেল। এবং কত বড় কুলাঙ্গার এই উপদেষ্টারা, তারা নাকি ক্ষমতাকে ভালোবাসে না। এই আসিফ নজরুল কতবার বলছে আমি ক্ষমতার ইয়াই করি না, পকেটে কেন রিজাইন লেটার নিয়ে করো না? দেন ফিদাইম কামাল স্যার ছিলেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল, 6 মাসের মাথায় যখন 2007 সালে আর্মি টেক ওভার করলো, পকেট থেকে এইভাবে বের করে ফেঁকা দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেছিল। দ্যাটস কল জাতীয়তাবাদ। তুমি আসিফ নজরুল, আজকে তোমাকে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভুয়া বলছে, তুমি কেন এসে বিকালবেলায় রেজিগনেশন করনি? তুমি নাকি মানুষের ভালো চাও? তোর ব্যর্থতা স্বীকার করে চলে যাও না কেন? তোমাকে থাকতে বলছে কে বাবা? তোমার ম্যান্ডেটটা কি? এই জনগণ তোকে ভুয়া বলছে। একটা মানুষ তোমাদের একটা বার তুমি ছিলে নায়ক, আজকে তোমাকে ভিলেনে পরিণত করছে, তোমার লজ্জা হওয়া উচিত। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। একেবারে সাইদ আব্দুল্লাহ, একটু বিষয়টা ভারী হয়ে গেছে। একেবারে যদি বলি, আমি বারবারই বলছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাটাকে প্রত্যেকেই স্বীকার করে যে উনি আধিপত্যবাদের যারা আছেন তাদের বলি, মানে আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণে তার জীবন দিতে হয়েছে। তারপরে তার সন্তান অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপি তারেক রহমান, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যারা মানে আধিপত্যবাদের বিরুদ্ধে আইকন হিসেবে দাঁড়িয়ে আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার মতো বর্তমান সরকারের সামর্থ্য আছে? আমি মনে করি না সেই সামর্থ্যটা আছে। এবং সবসময়ের জন্য আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের সামর্থ্য, আমি ওই জায়গাতেই আসছি, কারণ আমি অন্যকে ব্লেম ইকুয়ালি করার পাশাপাশি একই সাথে নিজেদের আলাপ আলোচনাটাও করাটা একই সাথে পছন্দ করি। সামর্থ্য তো নাই, এটা তো আমি নতুন বলছি না, আমি অনেক আগের থেকেই বলছি। ভাই একজন উপদেষ্টার কথা বলছেন, আমি মনে করেছিলাম আরো অনেকেরই কথা বলা যাবে, যে হাসিনার আমলে যেমন হইতো যে অন্য অমুক তমকের বহু দোষ আছে, হাসিনার কোনো দোষ নাই। ইদানিংও দেখি যে যত দোষ আছে স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনা খুব কম হয়। তারপর পুলিশের আইজিপি যারা আছেন, ডিএমপি কমিশনার যারা আছেন, অমুক তমক, তাদেরকে নিয়েও আলাপ আলোচনা হওয়া উচিত। তার কারণ ওইটা যদি খুঁজতে যাওয়া হয়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার দর্শক যারা আছে হঠাৎ করে একটু জিজ্ঞেস করেন তো মৎস্য উপদেষ্টাকে, হঠাৎ করে জিজ্ঞেস করেন কৃষি উপদেষ্টাকে, স্বাস্থ্য
উপদেষ্টার চেহারাটা একটু মনে আছে কিনা, সমাজ কল্যাণের কথা মনে আছে কিনা, এই যে এগুলো অনেকে ৭০ ভুলে কথা বলেন, গেছে। ৭০ এ বলছিল বিদেশ যাবে না চিকিৎসার জন্য, সে চিকিৎসা যাচ্ছে। আমি জাস্ট এটা বলছি যে ইউনূস সাহেব তো এই জায়গাতেই এসে কোটা সিস্টেম চালু করেছে, তার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কোটা নিয়ে এসে উনি বসিয়ে দিয়েছেন। এই কারণে যদি এই ধরনের ব্লেম দেওয়া শুরু হয় তাহলে দেখবেন যে মোরাললেস সবাই এই ব্লেম গেমের ভেতরে চলে যাবে। রেদার এখন এই ভাঙাচোরা লোয়ালক্কর যা আছে এইটা নিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্ট জরুরি, যে কথাটা আমরা আবার অনেক আগে থেকে বলতাম, তো তখন আমরা হয়ে গেছি এই এরা মানে না ইউনূস সাহেবকে স্যার 5 বছর চাই, যারা 5 বছর চায় না তারা গাদ্দার। অন রেকর্ড আমি বলছি এই জিনিসগুলা বাংলাদেশে ঘটেছে, সরকারের লোকজন এটা প্রমোট করেছে, যারা ইলেকশন চায় না তারা এইটাতে বাতাস দিয়েছে যাতে আগুনটা বেশি জড়ায়। কিন্তু ইলেকশনটা যে জরুরি ছিল এখন কম বেশি দেশের এটা সবাই বুঝে, তার কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট তারা এসে এইগুলা ঠিকমতো এইভাবে পুল করতে পারে না। এখানে আনইলেক্টেড গভর্নমেন্ট লম্বা টাইম থাকলে এই ধরনের ক্যাপাসিটি জনিত সংকটটা দেখা দেয়। তারপরে চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, যারা এই ধরনের কথাবার্তা বলছে যে এই সরকার এই ক্যাপাসিটি নেই, অমুক নেই তমুক নেই, এখন বহু মানুষ সরকারকে ইউনূস সাহেবকে 5 বছর চাই এই হাইপ তাদের আছে। তাদের পুরাতন ফেসবুক পোস্ট খুঁজে দেখেন, নিউজে দেখেন, এ ধরনের অনেক ব্যাখ্যা আছে, তাদের কাছে ওই ব্যাখ্যাটা চাওয়া উচিত। সেটা তো বেশি দিন আগের কথা না শাহরিয়ার ভাই, রাইট? 2 মাস আগে 3 মাস আগেও 5 বছর চাই হয়েছে তো, যে ইলেকশন চাই না, ইলেকশন আসলে অমুক হয় তমুক হয়। 2-1 বিভ্রান্ত লোক আছে ইলেকশন আসলে ভারতের লোক বসে যাবে এখানে ইলেকশন চাই না, তাদের কাছে জবাব চাওয়া উচিত। এখন কি অবস্থা? ফরহাদ মোজার সাহেবদের কাছে এই জবাবটা চাওয়া উচিত, ইন্টেলেকচুয়াল সোসাইটির অনেক মানুষের কাছে চাওয়া উচিত, এমনকি এসি রুমে বসে থাকা অনেক চিন্তাবিদদের কাছে এই প্রশ্নটা করা উচিত যে ঢাকা শহরে বসে বিশাল সংস্কারবাদী কাজ হয়ে গেছে, হোয়ার ইজ সংস্কার? যে সংস্কার করতে করতে আমার ভাই আজকে দাফন হয়ে গেল, কিন্তু আসামি ধরার মতো কোনো মানে সত্যিকার অর্থে সেই ধরনের দেখা যায় না। এমনকি হাতির জন্য কিন্তু সংস্কারটা হয়েছে, ওই সংস্কারের কথা বলে ওর রক্তকে অপমান করা হবে। সংস্কারর কথা মানে এটা সবারই হাদির সবার, এটা সবারই ছিল। সংস্কার তো এটা অবশ্যই এটা খালি ইলেকশনের জন্য গভর্নমেন্ট তা কিন্তু না, তিনটা ম্যান্ডেট ছিল। আমি যে জায়গায় আলোচনাটা আছি সেটা একটু যাইতে থাকি। আরেকটা জিনিস, ঘটনাটা খেয়াল করে দেখেন, আমাদের ওসমান হাদির পাশাপাশি আরেকটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। দীপু দাস, ইয়েস এক্স্যাক্টলি, একদম প্রকাশ্যে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি চিন্তা করে দেখেন তো সরকারের ওই জায়গা থেকে এই ঘটনা আমি আবার বলি, এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির তার পদে থাকবার কোন নৈতিক অধিকার থাকে? আরে ভাই একটা স্টেটমেন্ট দেয়নি তো। আরে না, অন্যদের তো কোনো দোষ নাই, দোষ তো 2-1 জনের, অন্য কারো কোনো দোষ নাই, অন্যদের অনেক আলাপ আলোচনা। আমার প্রশ্নটা হলো একবারে টপ টু বটম এই সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনাকে বলি, একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ আসলো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে। কোথায় করেছে তার কোনো ডকুমেন্টস নাই, কার কাছে করেছে ডকুমেন্টস নাই। দুই নম্বর, পুলিশের কাছ থেকে সে কিভাবে আচ্ছা লেটস সে আমি একটা কথা বলি আপনাকে, ব্যাপারটা হলো এইটা যে ঘটনাটা ঘটে গেল, এমনকি ওই রাতের বেলায় এই যে 2 দিন আগে যে ধরনের ঘটনা ঘটে গেল, সরকারের প্রোঅ্যাক্টিভ রোলটা ছিল নাকি প্রেস সেক্রেটারি শফিক সাহেব ওইটাকে প্রেশার গ্রুপ হিসেবে জাস্টিফাই করবেন? এমন অনেক কাজ অনেক জায়গায় হয়েছে যে জায়গায় সরকারের প্রোঅ্যাক্টিভ রোল নেওয়ার দরকার ছিল, সরকার নিজে এইটাকে আশকারা দিয়ে 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 বড় করেছে। এবং ওই কারণে ময়মনসিংহের এই ঘটনা, লেটস সে আপনার সাথে কারো লিপির মিল নাই, আপনি একটা কাজকে সমর্থন করেন না, ইয়েট এই কাজটা যে ঘটতে পারে না, এটা হলো একটা রাষ্ট্রের মানুষের সিভিক সেন্স। কেন ইমাজিন নুরুল কবির সাহেবের মতো মানুষ, যিনি হাসিনার আমলের আগের থেকেও ওই যে 1-11 টাইম থেকেও কি ভেহেমেন্টলি প্রোটেস্ট করেছেন, অন্য অনেক পত্রিকার এডিটররা কম্প্রোমাইজড হয়ে গেছেন, সে জায়গায় নুরুল কবির সাহেব কম্প্রোমাইজড হন নাই। কোনো টুকলি নোট এজেন্সির সাপ্লাই দেওয়া জিনিস উনি ছাপাই নাই। বিগত 15টা বছর নুরুল কবির সাহেব যেভাবে দাঁড়িয়ে থেকে কথা বলেছে, যেভাবে প্রতিবাদ করেছে, নুরুল কবিরকে সেদিন হেনস্থা করা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে গভর্নমেন্টের যা ভূমিকা, আপনি এটা ভাবতে গেলে লজ্জা পাইতে হবে যে এই গভর্নমেন্টের বহু মানুষ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এই গভর্নমেন্টের বহু মানুষ দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পিস নিয়ে কাজ করে, অমুক নিয়ে কাজ করে, তমুক নিয়ে কাজ করে। সো এই জন্যই আমরা বারবার করে বলেছি অনেক পপুলিজমের চর্চায় হাওয়া দেওয়া যায়, কিন্তু যারা এই জন্যই আমরা অনেক আগে থেকে বলেছি ইউনূস সাহেবকে তো অবশ্যই আমরা সাপোর্ট করব, যে একটা ট্রানজিশন পিরিয়ড একটা গভর্নমেন্টকে আপনি সাপোর্ট করবেন না, কিন্তু করার পরেও তাদের উচিত ছিল ইলেকশনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যেভাবে আগানোর দরকার, অনেক ভনিতা না করে এক্স্যাক্টলি ওই দিকে আগানো। এবং এত লম্বা করার কারণে এই যে সংকটগুলো দেখা যাচ্ছে, যেটা অনেক মানুষের থ্রেটের উপর দিয়ে চলে যাচ্ছে। আমার সমালোচক তার লাইফের থ্রেট নিয়ে কথা বলেন, আমরাও বলি বিভিন্ন জায়গায় এই জাতীয় জিনিস তার একদিনে তৈরি হয় না, রাইট? কিন্তু দেখেন ওই পপুলিজমের চর্চা করে অনেক জায়গায় তা হাওয়া দেওয়া হয়েছে। তো আমার কাছে
মনে হয় কি, রাষ্ট্র যখন আপনি রাষ্ট্রকে চিন্তা করবেন তখন আপনার মনে করতে হবে যে এই রাষ্ট্রের ক্যাপাসিটি আছে কিনা। এই ব্যাপারটা শুধু ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে না, বরং আমাদের ওই জায়গায় কনস্ট্রাকটিভ দৃষ্টি দিয়েই দেখা উচিত ছিল। সেটা না দেখে অনেকে পপুলিজমের চর্চা দিয়ে দেখার কারণে ইনারা এতই উৎসাহ পেয়ে গেছে, ইনারা মনেই করেছে যে ওরে বাপরে বাপ, আমরা তো তাইলে অনেকদিন বোধহয় থাকতেই পারি, তার জন্য ইনক্যাপাসিটির প্রবলেম, তার জন্যই মানুষের লাইফের পর্দে থ্রেট তৈরি হচ্ছে। এবং ইলেকশনটা যে অনেক জরুরি ছিল সেটা বলার কারণে তো অনেক প্রবলেম নাকি অন্য কিছু, আমি একটু ক্যাপাসিটির প্রবলেম আছে অনেক জায়গায়, অনেক শাহরিয়ার ভাই, আমি কি আসলে ক্যাপাসিটির প্রবলেম, মানে রাষ্ট্র চাইলে, আমি আবার বলছি, রাষ্ট্র চাইলে ডেইলি স্টার, প্রথম আলোর উপরে যে হামলা, দীপু দাসের উপর যে হামলা, তার উপর যে নৃশংসতা, আমার প্রশ্ন হলো যে সময় বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আইকন হয়ে দাঁড়িয়েছে হাদি, তিনি যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, ঠিক আছে, তিনি যখন মারা গেছেন, ঠিক সেই সময়ে এই ধরনের ঘটনাগুলো যেটা রাষ্ট্র চাইলেই মেকআপ করতে পারত, তার মানে কি এই হাদির যে আদর্শ সেটাকে বিতর্কিত করার জন্য কাজগুলো করে না? ইয়েস, নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমার ভাই বলতে চাচ্ছিল না, আমি বলে দিচ্ছি আপনাকে। সায়েরের গত 3 দিনের কাজ দেখছেন, যে জানা যায় মানুষ যাতে না যায় সেজন্য যে দেখেন সে এই পর্যন্ত চলে গেল যে ওখানে জানা যায় বেশি লোক গেলে বিপ্লবী সরকার গঠন হয়ে যাবে। শোনেন ভাই, নুরুল কবিরকে হেনস্থা করছে, এটা রাষ্ট্রের ব্যর্থতা, তাকে নিরাপত্তা দেওয়া। তার চেয়ে বড় ব্যর্থতা আপনার সামনে হাজির, সেটা হচ্ছে আমার শহীদ আব্দুল হাদী। শহীদ হাদী, ওসমান হাদীদেরকে আপনি ব্যর্থ হলেন বলে তো আজকে 3 স্তরের পার হয়ে যায়, আমাকে কি করতে হলো জানা যায় প্রথম দিকে যেতে হলো, 3 স্তরের কি নিরাপত্তা ভেদ পার হয়ে যায়। 3 স্তর লাগতো না, 1 স্তর দিলেই হতো। দ্বিতীয় কথা, আপনি এই যে ভাই যে হলো, আমরা সবার কথা বলছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের কথা, আমরা এই আসিফ নজরুল 3 জনের কথা একদম স্পষ্টভাবে লিখিতভাবে বলা হয়েছে, সেটা বিএনপিও বলছে, জামাত ইসলামও বলছে। আমি সেজন্য একজনের খালি উদাহরণ দিলাম যে আজকে প্র্যাকটিক্যালিটা কি, আপনার জনসমর্থন কোন জায়গায় চলে গেছে। যে লোক আপনি নায়ক, আপনি বিভোর হয়ে থাকবেন, ছাত্রদের প্রতিনিধিত্ব করলেন, আজকে সেই ছাত্ররা যে আপনাকে ধরে কাঁদে না, আপনার এর চেয়ে আর লজ্জার কি আছে? হাসনাতরা যে আপনার বুকে মাথা রেখে কাঁদতেছে না, আপনার তারপরে লজ্জা হয় না। এই জন্য আমি ওনার কথাটা বলছি। আর একটা জিনিস বলি, এই দীপু দাসের কথা বললেন, ঘটনাগুলো সাধারণ না কেন, প্রথম আলোতে আগুন দেওয়া, নুরুল কবিরকে মারা, আর একটা জিনিস, নুরুল কবির সাহেব ওখানে প্রথম আলো এই ডেইলি স্টার বিল্ডিংয়ে ওই দিন কি কোনো টকশো ছিল? ওনারা 5 জন ওখানে কি করতেছিলেন? পড়াশোনা করতে গেছিলেন, হইতে পারে। তো ওনারা নুরুল কবির সাহেবদের ভাই যেটা বললো 1500, অবশ্যই তার অনেক অবদান। হাদির ব্যাপারে কিন্তু তার কোনো আমি স্টেটমেন্ট দেখিনি ভাই, আমি কি দেখিনি। ওখানে যারা বসেছিলেন তারা কেউ কিন্তু, আমিও তো বিকালবেলা কিন্তু ওই শাহবাগের মোড়েই ছিলাম, ওখানে বক্তৃতাও দিছি। এই যারা এই ভাই বোনেরা এই মানে আমার 36শে জুলাইকে ধারণ করছেন, সবাই খুব ভালো কথা। হঠাৎ করে তারা আমার ওসমান হাদির ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গেলে তখন কেন যেন ডেইলি স্টার বিল্ডিংয়ে চলে যান। কিন্তু আমি বারবার নিন্দা জানাচ্ছি, বিল্ডিং ভেঙে হবে না, আপনি আপনার আদর্শ ভাঙতে হবে। সে আদর্শ ভাঙ হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদকে পেট্রোনাইজ করে। যারা বলবে এটা করে না, এর চেয়ে মিথ্যা কথার কিছু নাই। অতএব আপনি নিয়েন না, আপনি কাল থেকে প্রথম আলো না বন্ধ করেন। আমি শেষ করে দিই, নুরুল কবির সাহেব কি করছিলেন, আমি শেষ করে আমার কথাটা আমি শেষ করি, তারপর আপনি তো আপনার কথা বলতেছেন। দেখেন, নুরুল কবির সাহেবের 15 বছরের অবদান নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। না, উনি কি হাদির পর আক্রমণ হওয়াকে জাস্টিফাই করেছিলেন? আমি যে বললাম যে হাদি ভাইয়ের মারা যাওয়ার পর কোনো স্টেটমেন্ট দেখিনি, জাস্টিফাইয়ের কথা আসতেছে না। এখানে কত হলো জাস্টিফাই, আপনি কি বলতে চান প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদকে জাস্টিফাই করে না? সারের ব্যাখ্যা না, আপনি এই জায়গাতে বলেন, আপনি ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতীয় আধিপত্যবাদকে না, নুরুল কবির তো আপনি পরে আসেন না। পরে না, আমি ওইটাই আগে ছিলাম। আপনি ওইটা, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলেছি, আপনি বলেছেন ওইটা দেখেন না, উনি ওই জায়গায় কি করছিল। না, নুরুল কবির সাহেব ওই জায়গায় কি করছিলেন, দ্যাট ইজ নট ম্যাটেরিয়ালিস্টিক। আপনার কাছে হতে পারে, আমার কাছে না, ওইটা না, ওইটা আপনি আক্রমণ করেছেন, আপনি ওই জায়গায় করছেন, এটা উচিত না ভাই, এটা উচিত না ভাই, উনি ওই জায়গায় কি করছিলেন এটা না। আরে ভাইরে, আমার কথাটা হলো যে বিল্ডিং ভাঙেন না, আদর্শ ভাঙেন। আপনাকে বলতেছি, ঘরে ঘরে আপনারা ডেইলি স্টার প্রথম আলো নিয়েন না, ডেইলি স্টার প্রথম আলোর যাতে রেজিস্ট্রেশন বাতিল হয় সেই অ্যাপ্লিকেশন করেন, বর্জন করেন ভারতীয় প্রোডাক্টের মতো ডেইলি স্টার আর প্রথম আলোকে, ওখানে আপনারা যান না। কিন্তু কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম, কেন যে এইগুলো জিনিসকে সায়েরের স্টেটমেন্ট, বিএনপির স্টেটমেন্ট, তারপর বিএনপি তুলে নিল সেই স্টেটমেন্ট, ভালো কথা। দীপু দাস এবং এই নুরুল কবির, এগুলো কি সব আমার হাদির আদর্শকে সাপ্রেস করার জন্য করা হয়নি? আমি যদি এই কথা বলি তাহলে উত্তর দিবেন কি? কে এই কাজগুলো একই সুতায় গাঁথাতো, মালাটা একই জায়গায়, হাদির আদর্শকে সরকারের সরকারকে কে গঠন করেছে? আমরা করছি। তাহলে এখন আমাদের ব্যর্থতা, অতএব সরকারের এই যে আমরা সবাই বলতেছি, ওনারা কানে তুলা দিয়ে বসে আছেন।
ধন্যবাদ। ওনাদেরকে নামানোটাও আমাদের সময় একেবারে শেষ। শাহরিয়ার ভাই, শেষ মিনিটে যদি কিছু বলতে চান। আমি সাইদ আব্দুল্লাহ, মিনিটে খালি বলে দিই আপনাকে, কয়েক সেকেন্ডে শোনেন। হাদির রক্তের দাগ এখনো মোছেনি, এখনই আমাদের মধ্যে বিতর্ক করা যাবে না, ঐক্য হতে হবে, ঐক্য না হলে নির্বাচন। সাইদ আব্দুল্লাহ যদি কিছু বলতে চান একদম শেষ মিনিটে। যেটা বলতে চাই যে বাংলাদেশকে সবার ধারণ করা উচিত। বিভিন্ন জায়গায় ভিন্ন মত থাকবে, কিন্তু বাংলাদেশটাকে যাতে আমরা ধারণ করি, কাউকে ভিলিফাই করার জায়গাটা যাতে না নিয়ে যাই।